আপনাদের সেখানে থাকতাম, কথা বলতাম, যেহেতু আপনার আরেকটি খুব জরুরি আমাদের প্রোগ্রাম আছে, এই বাজেটের উপর একটা অফিসিয়াল বক্তব্য দিতে হয়। যদিও আমি মনে করি যে এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, যা বললে তো আর লাভ নাই। তারপরে বলতে হবে অফিসিয়াল বিষয়, আপনার পার্টি যেহেতু আমরা করি, যদি রিয়াকশন দিতে হবে। আজকে আপনাদের এই যে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত মেধাবী পরিশ্রমী অধ্যাপক ডক্টর ওবায়দুল ইসলাম সাহেব, যিনি দীর্ঘকাল ধরে একদিকে তার অধ্যাপনা গবেষণার কাজ করছেন, আমাদেরকে আমাদের এই রাজনীতিকে, শেখ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনীতিকে ধারণ করে তিনি এটাকে প্রচার করার জন্য কাজ করছেন। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের দলেরই অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত অভিজ্ঞ নেতা, যিনি 90-এর গণঅভ্যুত্থানে অত্যন্ত বড় রকমের ভূমিকা রেখেছিলেন এবং আপনার বিএনপির একজন অভিজ্ঞ নেতা আমাদের মিলন সাহেব, এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত বিজ্ঞ অধ্যাপকেরা। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানতে চাই যে ইউট্যাব যে দুটো প্রবন্ধ আজকে এখানে উপস্থিত হয়েছে, স্থাপন করেছে, এই দুটোই আমাদের জন্য অত্যন্ত আমি বলবো যে উপযোগী। এই জন্যে যে আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নাম আজকাল বেশিরভাগ ক্ষেত্রে তো অফিসিয়ালতে নেওয়াই যায় না। আমাদের পরের প্রজন্ম কিন্তু আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়ার নাম মনে করতে পারবেন না। আজকে যে একটা অত্যন্ত পরিকল্পিত ভাবে একটা আপনার যে চক্রান্ত চলছে, শহীদ জিয়ার নামটাকে একটা মুছে ফেলা, এটাকে ইতিহাস থেকে একটা সরিয়ে দেওয়া, এই পরিকল্পনার অংশ হিসেবেও তারা এখন আপনার একেবারে আমাদের ছাত্রদের, একেবারে কোমলমতি ছাত্র যারা প্রাথমিক বিদ্যালয়, আপনার সেকেন্ডারি স্কুলসে, তারা এমন এমন কারিকুলাম নিয়ে এসছে ইতিহাসের ক্ষেত্রে করতে গিয়ে সেখানে জিয়া রহমানকে ভিন্নভাবে চিত্রিত করার চেষ্টা করেছে, এবং যেটা তারা করে আসছেন প্রথম থেকে অত্যন্ত প্ল্যান হয়েছে, কনসাস হয়েছে, সচেতন ভাবে, যে এই স্বাধীনতার জন্য একজন মাত্র ব্যক্তি তিনি একমাত্র কৃতজ্ঞতা পেতে পারেন, একটা দল পেতে পারে, আর কেউ এর সঙ্গে জড়িত ছিল না বা কেউ কিছু করে নাই, এরকম একটা ধারণা তারা সবসময় দেবে। দেখবেন ওই একজন ব্যক্তির নাম ছাড়া কারোর নামও তারা উচ্চারণ করে না। এমনকি তাদের যে লোকগুলো, তাদের যে নেতারা ওই সময় 9 মাসে যে নেতৃত্ব দিল, তারা সরকার চালালো, তাদের নামও তারা কখনো উচ্চারণ করে না। যে ব্যক্তিটি সেনাবাহিনীর, বাংলাদেশ সেনাবাহিনীর, মুক্তি সেনাবাহিনীর তিনি প্রধান ছিলেন, সর্বদিনায়ক ছিলেন, এভাবে ওসমানীর নাম তারা একবার উচ্চারণ করে না। সেই ক্ষেত্রে তারা যে জিয়া রহমানের নাম উচ্চারণ করবেন না, এটা আমি মনে করি একদিকে স্বাভাবিক, কারণ ওদের এটা আপনার কেমিস্ট্রিতে নেই। আমার সবসময় একটা কথা মনে হয়, আমি বলিও যে আসলে আওয়ামী লীগের কেমিস্ট্রিটা ডিফারেন্ট। কেমিস্ট্রি হচ্ছে দুটো জিনিস আছে তাদের মধ্যে, একটা হচ্ছে যে দুর্নীতি, আর একটা হচ্ছে সন্ত্রাস। এই দুটোর বাইরে ওরা যেতে পারে এবং কাউকেই তারা আপনার মেনে নিতে পারে না। গতকাল আপনার রব সাহেবদের একটা প্রোগ্রাম ছিল, আপনার এই সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করছিল না, ওইখানে আপনার জাসদের অন্যতম নেতা, অত্যন্ত মেধাবী নেতা আপনার শহীদুল আম্বিয়া সাহেব, উনি একটা কথা খুব চমৎকার বলেছেন, আমার খুব ভালো লাগছে। কথা ছিল যে আওয়ামী লীগ কখনোই অন্যকে সহ্য করতে পারে না, এটা আওয়ামী লীগের ক্যারেক্টার। সে কথা আমি সবচেয়ে বিশ্বাস করি, তার চরিত্র হচ্ছে অন্যকে সহ্য করতে না পারা। কাউকে সে কখনোই আপনার তার কথা কিছু শুনবে না। গণতন্ত্রের প্রধান জিনিসটা হচ্ছে যে অন্যের কথা শোনা এবং একটা আপনার সহনশীলতা তাদের চেষ্টা করা, সেটা তাদের নেই। পরামর্শটা বলতে তাদের কিছু বিশ্বাস করে না। সেই ক্ষেত্রে জিয়া রহমান সাহেব সম্পূর্ণ একটা ব্যতিক্রম ছিলেন। আমি অন্যান্য দিকগুলোতে যাবো না, আমি ওই জিনিসটা চাই। জিয়া রহমান সাহেব সকলের কথা শুনতেন। তিনি যখন রাজনীতি শুরু করলেন, অর্থাৎ তিনি যখন দায়িত্ব পেলেন, তিনি তো নিজে শুরু করে তাকে দায়িত্ব দেওয়া হলো সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে, তখন কিন্তু তিনি প্রথমে খুব কম কথা বলতেন, একেবারে বলতেনই না। আমার নিজের অভিজ্ঞতা আছে কিছু, সেই জন্য বলছি যে উনি শুধু শুনতেন,
অভিজ্ঞতা হচ্ছে যে আপনারা সেই সময় একটা শিক্ষা কমিশন তৈরি করেছিলেন। সেই শিক্ষা কমিশনের আমাদের কাজী জাফর সাহেব ছিলেন তখন আপনার শিক্ষামন্ত্রী, মুজিবুর রহমান সাহেব ছিলেন আপনার সচিব, এবং ওই শিক্ষা কমিশনের যে সমস্ত সদস্যদেরকে নিয়ে এসেছিলেন সদস্য হিসেবে, তারা ছিল দেশের সব দিকপাল একজন, একদিকে ব্যুরোক্রেটস, পলিটিশিয়ান, টিচার্স, সব মিলিয়ে আপনার শিক্ষাবিদ, সব মিলিয়ে একটা এর যে ভালো শিক্ষা কমিশন আর কখনো আমাদের দেশে হয়েছে আমার জানা নেই। ওই কমিশনের যে মিটিং গুলো, তার যে আপনার সেশন গুলো হতো, সেগুলো তিনি আসতেন। তখনও তিনি আপনার আর্মি চিফ এবং আপনার সামরিক প্রধান সামরিক কর্মকর্তা, কিন্তু কথা বলতেন না, আসতেন, সে বসতেন, ছোট একটা নোট বই নিয়ে আসতেন এবং সেটার মধ্যে তিনি নোট নিতেন। আমার সৌভাগ্য হয়েছিল সে সময় ইউনেস্কো ন্যাশনাল কমিশনের কাজ করতাম, সেখান থেকে রিপোর্টার হিসেবে আমরা 4 জন সেক্রেটারি আমি সেখানে উপস্থিত থাকতাম, সেগুলো নোট নিতাম। তিনি কখনোই কথা বলতেন না, তুই সব শুনে নোট দিয়ে সব শেষে আবার চলে যেতেন। এরপরে 27 দিন পরে উনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে মিট করেন, ওই অংশ হিসেবে, কমিশনের অংশ হিসেবে তিনি মিট করতে চাইলেন, এবং সেখানে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে সংসদগুলো ছিল তখন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে ছিল আপনার মান্না, বোধহয় উনিও আসলেন সঙ্গে, তার যেহেতু আসলো, আমার এখনো মনে আছে কমিটির রুমে এখন যেটা আপনার প্রধানমন্ত্রীর কার্যালয়, সেটা সংসদ ভবন, সেই সংসদ ভবনের কমিটি নম্বর 1-এ সভা চলেছে। ওইখানে ছাত্র বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাস, সেই সন্ত্রাস বন্ধ করবার জন্য তিনি আলোচনা করছেন। তখন তো আপনারা সবাই জানেন যে তখন কিন্তু আপনার একদিকে আপনার যারা চলে যাচ্ছে ছাত্রলীগ সন্ত্রাসী, জাসদের সন্ত্রাসী, এমনকি তখন ছাত্রদের প্রথম পর্যায়ে ছাত্রদেরও কিছু কিন্তু আমরা বন্ধুতা ছিল, রিয়ালিটি একদম মনে এইটা উনি বন্ধ করার জন্য, তখন অবশ্য ছাত্র তৈরি হয়নি, ছাত্র পরে হয়েছে, তৈরি করার জন্য উনি কথা বলছিলেন। তো এক পর্যায়ে আমাদের মান্না সাহেব বক্তৃতা করলেন, বক্তৃতায় তার বক্তব্য কিন্তু সন্ত্রাসের কথা নিয়ে আসলো। তখন প্রেসিডেন্ট সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে আমি সন্ত্রাস নির্মূল করতে চাই, আপনি আমাকে সহযোগিতা করবেন? মান্না সাহেব একটু ভেঙে দেয় পড়ে গেল। তিনি বলেন যে হ্যাঁ অবশ্যই করবো, যদি আপনার কোন দৃষ্টিতে করছেন সেটা যদি সত্যিকার অর্থে সন্ত্রাস নির্মূল না হয়, তাহলে আমি সেটা করতে পারি। এইভাবে কিন্তু তিনি ভিতরে ঢুকেছেন। আপনারা অনেকেই এই গল্পটা সবাই জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন প্রথম আসেন, তখনকার এই ছাত্র দল, ছাত্রলীগ, এরা কিন্তু তখন তাকে সেখান থেকে স্বাগত জানায়, বরঞ্চ তাকে অপমানিত করবার জন্য তারা আমাদের যে লাইব্রেরি, সেই লাইব্রেরির মামলা থেকে তাকে ঢিল মেরেছে, ঢিল পড়ছে। উনি গাড়ি থেকে নেমেছেন, ঢিল পড়ছে, সবাই তার যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তাদের সেই বিষয় বলছে স্যার আমরা ব্যাক করি, বলছে নো, আমি কখনই ব্যাক করবো না। তিনি সামনে এগিয়ে গেলেন, স্টুডেন্টস একটা এসব তার মাথায় পড়লো, থামলে না, সেই এগিয়ে চলে গেল, কি বলেছে কেন, তোমাদের কি সমস্যা বলো। এই কথা বলতে শুনে ছেলেরা কিন্তু চুপ করে গেল, চলে গেল। আমি তোমাদের সাথে কথা বলবো পরে, আমি আজকে তোমাদের শিক্ষকদের সঙ্গে বসছি, টিএসসিতে উনি শিক্ষকদের মিটিং এ ছিল, ওইখানে উনি গিয়েছিলেন। ওখানে যাওয়ার পরে উনি আবার বক্তৃতা করছেন, মুশারফ সাহেব এখন আমাদের যিনি আপনার স্থায়ী কমিটির সদস্য, তিনি তখন আপনার খুব তেজস্বী নেতা ছিলেন শিক্ষকদের, তিনি সদ্য পিএইচডি করে এসছেন, কিন্তু ইয়াং, তিনি আপনার সামরিক শাসনের বিরুদ্ধে অনেক লম্বা বক্তৃতা করেন, জোরাল বক্তৃতা করেন, এবং রহমানের এইভাবে আশাটাকে তিনি কন্টেন করেন। এবার তখন ছাত্রলীগ করতেন, ছাত্রলীগ করতেন, রহমানের মধ্যে দাঁড়ালেন, বক্তব্য করেন। ডক্টর বসু আমাকে নিজে বলেছেন, আমি অভিভূত হয়ে গেলাম তার বক্তব্য, এত অভিভূত হলাম যে তিনি যখন আবার আমাকে পাঠালেন আমার খোঁজ করতে এবং আমাকে নিয়ে গেলেন বঙ্গভবনে, কথা বললেন, আমি তখন তার কথা শুনেই আমি বিনবিত হয়েছি। এটা ছিল জিয়া রহমানের তার যে অসাধারণ একটা ক্ষমতা, অলৌকিক একটা শক্তি, মানুষকে মুহূর্তের মধ্যে আপনার বশ করে ফেলার শক্তি ছিল তার, পেনিট্রেটিং আইস ছিল, উনি যার দিকে তাকাতেন মনের জন্য ভেতরটা উনি দেখে ফেলছেন।
বাস্তব কথা বলছি, যেহেতু আমরা তার কাছে ছিলাম, সুযোগ আমাদের রয়েছে, এবং তার সম্পর্কে যত কথা বলা হয় বলতে তোমরা যে পুরোটা আমরা বলতে পারি না। কমপ্লিটলি এ ডিফারেন্ট পার্সন বাংলাদেশের প্রেক্ষিতে। একমাত্র সেই যুগে খলিফায়ে রাশিদের যে যুগ, সেই যুগের সঙ্গে তুলনা করেন তা কি? কারণ উনি সেই ধরনের একটা মানুষ ছিলেন, এত সৎ, এত কিছু ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে, এবং আপনার স্বজন প্রীতি বলতে কিচ্ছু ছিল না। তার আত্মীয়তা, নিকট আত্মীয়তা বাসায় কোনদিন ঢুকতে পারতো না। বাস্তব কথা বলছি, ফ্যাক্টস। এবং উনার বাসায় তখন ম্যাডাম যে রান্না করতেন, সে রান্না কিন্তু পারতেন কতজন আছে সেই হিসাবে চাল দেওয়া হতো। আমি জানি বলে বলছি। এই একটা মানুষ যার সততা কাছে কেউ যেতে পারবে না। এই প্রসঙ্গে আমার মনে পড়ছে শহীদ হওয়ার পরে তার লাশ যখন আপনার প্রথম নিয়ে আসলো ঢাকা পুরো এয়ারপোর্টে, ওখান থেকে সেটাকে বাসায় নিয়ে গিয়ে আবার আপনার ওই সংসদ ভবন, পুরো সংসদ ভবন নিয়ে আসলেন, যেটা এখন প্রধানমন্ত্রী কার্যালয়। ওইখানে তার লাশটা যখন রাখা হলো আপনার ঠিক সংসদের সামনে, গেট বন্ধ ছিল, মূল গেট বন্ধ ছিল, প্রথম গেটটা। গেট খোলার সঙ্গে সঙ্গে মনে হলো যে বন্যার পানির মতো মানুষ ঢুকে পড়ল, আর সেনাবাহিনীর সদস্যরা কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। যাই হোক, তারপর কোন কিছুক্ষণ পর যখন নিয়ন্ত্রণ হলো, আমি দেখলাম একজন লম্বা বিদেশি, আমেরিকান মনে হলো, সে কফিনের পাশেই দাঁড়িয়ে আছে চুপচাপ, অন্যদিকে সবাই যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যাচ্ছে। তা আমার কৌতূহল হলো, আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো একজন বিদেশি, তুমি এসে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? তো বলছে আমি অনেক কাজ করি, আমি এশিয়াতে প্রায় সমস্ত দেশ করেছি, আমি কাজ করি, এবং আমি রাষ্ট্রপ্রধানদের সঙ্গে, সরকার প্রধানদের সঙ্গে আমার কাজ। আমি এইরকম একজন সৎ, দেশপ্রেমিক, মেধাবী রাষ্ট্রপ্রধান আর দেখিনি। এই ছিলেন জিয়া রহমান। এটা হচ্ছে যে আমি কথাগুলো এই জন্য বলছি যে আজকাল এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকে জানি না, বুঝতে পারি না, বলিও না। তার অবদান তো সর্বক্ষেত্রে এখানে আলোচনা করেছেন। তো সবচেয়ে বড় অবদান আমাকে যেটা মনে হয়, যেটা আমি সবচেয়ে বলি, যে বাঙালি জাতিকে একটা নতুন সত্তা, আইডেন্টিটি দিয়েছিলেন, পরিচিতি, দ্যাট উই আর এ সেপারেট নেশন। বাংলাদেশী জাতীয়তাবাদ তার দর্শন। কিন্তু কেন? কারণ আমরা একাই শুধু বাঙালি জাতীয়তাবাদ, আমরা একাই শুধু বাঙালি নই, আরো বাঙালি আছে। তাহলে তারা কি হবে? তারা তো এই ভূখণ্ডের না। এই বিষয়গুলো নিয়ে তিনি অনেক বিষয়ে কথা বলে, আলোচনা করে করে শেষ পর্যন্ত তিনি জাতীয়তাবাদ আনিয়েছেন। আপনারা জানেন তিনি তার প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেটে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিরা তিনি ক্যাবিনেটে নিয়ে এসেছিলেন, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনাদের ইউনিভার্সিটির টিচাররা এসেছিলেন, বিওটের টিচাররা এসেছিলেন, আপনার বার্ডের রাজীব সাহেব এসেছিলেন, আমাদের আপনার এই যে ডক্টর ইব্রাহিম অফ বার্ডেন, তখন বার্ডেন ছোট্ট জায়গায় একটা ছিলেন, তাকে নিয়ে এসেছিলেন, আবুল ফজল সাহেবকে নিয়ে এসেছিলেন ক্যাবিনেটে, মনে আছে না? এই মানুষগুলোকে নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, যে একটা গ্যালাক্সি অফ ট্যালেন্টস। উনি ওনার জীবনের ট্যালেন্টই হান্ট করেছেন। এটা স্কুল বাহার একটা আপনি জাহাজি করে তিনি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ মেধাবী ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে জাহাজে সমুদ্র দেখাতে নিয়ে গিয়েছিলেন। দুটো কারণ ছিল, একটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল তোমাদের হৃদয়, আরেকটা কারণ ছিল যে